আজকে আলোচনা করব ডার্মাটোফিলোসিস নিয়ে। ডার্মাটোফিলোসিস ডার্মাটোফিলোসিস হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ডিজিজ এবং এই ব্যাকটেরিয়াটা গ্রাম পজিটিভ। ডার্মাটোফিলাস কঙ্গোলেন্সিস। আচ্ছা, তাহলে ডার্মাটোফিলোসিস এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ এবং এই ব্যাকটেরিয়াটা গ্রাম পজিটিভ। ডার্মাটোফিলাস কঙ্গোলেন্সিস। এখন এই যে এখন আবহাওয়া চেঞ্জ হয়ে গরম আসতেছে, গরমের শুরুতেই এই যে এখন গরম শুরু হবে, গরমের শুরুতে ছোট ছোট যেসব বাছুর আছে, যেসবকে আমরা বাছুর বলতেছি, যাদের বয়স 6 মাসের নিচে বা 1 বছরের নিচে এরকম, এই বাছুরগুলোতে এখন ডার্মাটোফিলোসিস দেখা যাবে। এই যে গরম আবহাওয়া পড়লেই যখন মশা মাছির উপদ্রব বেড়ে যাবে, তখন ডার্মাটোফিলোসিসের আউটব্রেক হবে। এই কিছুদিন আমরা হয়তো আর মার্চের ফার্স্ট উইক থেকেই ডার্মাটোফিলোসিস পাবো। ছোট ছোট বাছুর, অ্যাডাল্ট অ্যানিমেলও হইতে পারে, বড় গাভীতেও হইতে পারে, তবে সেটার পার্সেন্টেজ খুবই কম। এটা হয় শুধুমাত্র ছোট বাছুরে, যেমন 1 বছরের নিচে এবং 6 মাসের নিচের বাছুরগুলোতে সবচেয়ে বেশি হয়। ডার্মাটোফিলোসিসে যদি ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট সঠিক না হয় তাহলে মর্টালিটি হয়, আর ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট যদি সঠিক হয় তাহলে মর্টালিটি 0। এটা মর্টালিটিটা নির্ভর করতেছে ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্টের উপরে। ট্রিটমেন্ট যদি অপর্যাপ্ত হয়, ত্রুটিপূর্ণ হয়, তাহলে মর্টালিটি বাড়বে। দুই একজন কমেন্ট করেন, হ্যাঁ, শোনা যাচ্ছে কিনা, এখানে নেটওয়ার্ক স্লো দেখাচ্ছে। ডার্মাটোফিলোসিসের কি কি লক্ষণ থাকে, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ডার্মাটোফিলোসিসের কি কি লক্ষণ থাকে? প্রথম লক্ষণ যেটা, উজিং উজিং ফ্রম ডিফারেন্ট বডি পার্ট। অর্থাৎ হঠাৎ করেই, যে আজকে রাতে ভালো বাছুর রাখা হয়েছিল ঘরে, সকালবেলা মালিক দেখতেছে তার বাছুরের বিভিন্ন জায়গা থেকে, শরীরের বিভিন্ন অংশ থেকে উজিং হচ্ছে, অর্থাৎ ভেজা ভেজা কিছু বের হচ্ছে। এটা স্পষ্ট বোঝা যাবে।
ঠিক আমরা যেমন ঘামি, আমরা যখন বিভিন্ন কাজ করার পর ঘেমে যাই, ঠিক এরকম। অর্থাৎ যে বাছুরটা রাতে ভালো রাখা হয়েছিল, মালিক সকালবেলা দেখতেছে, যখন বের করতেছে, তার বিভিন্ন জায়গা থেকে উজিং হচ্ছে। উজিংটা কিরকম, যে ভেজা ভেজা, স্পষ্টতই বোঝা যাবে যে তার শরীরের বিভিন্ন অংশ থেকে ভেজা ভেজা রস বের হচ্ছে, এবং সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। যে অংশগুলো থেকে উজিং হবে ওই অংশগুলো ইচিং হবে। অর্থাৎ যে অংশগুলো থেকে রস বের হচ্ছে ওই অংশগুলোতে বাছুর নিজের মুখ দিয়ে, নিজের পা দিয়ে বা বিভিন্ন শক্ত জায়গায় চুলকাবে। ঠিক আছে? আচ্ছা, যখন বাছুর চুলকানি শুরু করবে তখন কি হবে, অ্যালোপেশিয়া হয়ে যাবে। অর্থাৎ যে জায়গাটাতে চুলকাচ্ছে ওই জায়গার লোমটা উঠে যাবে, অ্যালোপেশিয়া হয়ে গেল। যখন অ্যালোপেশিয়া হয়ে গেল, বাছুরের চুলকানি কিন্তু চলমান থাকবে, তখন ব্লিডিং শুরু হবে, ব্লিডিং শুরু হবে। এটা একদিনের মধ্যে পুরো শরীরে ছড়াই যাবে, এবং পুরো শরীরটা ঠিক ন্যাড়া হয়ে যাবে যদি ট্রিটমেন্ট না নেওয়া হয়। তাহলে আমরা যদি আরেকবার দেখি, যে প্রথমে উজিং শুরু হবে, এই উজিং থেকে ইচিং এ যাবে, যেহেতু কন্টিনিউ ইচিং হবে, অ্যালোপেশিয়া হবে, ব্লিডিং হবে। এখানে একটা লক্ষণীয়, যখন বারবার চুলকাবে ওখানে কিন্তু পেইন হবে, পেইন হবে। অর্থাৎ এই পেইন থেকে ফিভারও আসবে। যখন একটা জায়গায় কন্টিনিউ চুলকাবে, তার শরীরের বিভিন্ন অংশে ব্যথা হবে, এই ব্যথা থেকে জ্বর চলে আসবে, অ্যালোপেশিয়া দেখা যাবে, ব্লিডিং হবে। যদি ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট ইমিডিয়েটলি না নেওয়া হয়, তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে বাছুরটা মারা যাবে। একটা সাইনের সাথে কিন্তু এখানে ল্যামনেসও হইতে পারে, যেহেতু সে বারবার চুলকাচ্ছে, ল্যামনেস হইতে পারে, কারণ তার শরীরের যে কোনো অংশে হইতে পারে। এটা এটা হইতে পারে পায়ের জয়েন্টেও হইতে পারে, উজিংটা বিভিন্ন অংশে হইতে পারে। ডার্মাটোফিলোসিস একটা কন্টাজিয়াস ডিজিজ। অর্থাৎ এটা এক বাছুর থেকে আর এক বাছুরে ছড়াবে। তো যেহেতু কন্টাজিয়াস, এই জন্য আমরা চেষ্টা করব আলাদা রাখা যায় কিভাবে, আক্রান্ত বাছুরকে আইসোলেশন করে নেব, অথবা সুস্থ বাছুরগুলো আক্রান্ত বাছুর থেকে আইসোলেশন করে নেব। যখন ডার্মাটোফিলোসিস হয়ে যাবে তখন আমরা গোসল করাবো না। আক্রান্ত বাছুর এবং সুস্থ বাছুর কাউকে গোসল করাবো না, কারণ আক্রান্ত বাছুরকে তো করাবোই না, যেহেতু তার বডিতে অলরেডি বিভিন্ন জায়গায় ঘা হয়ে গেছে, গোসল করাবো না। আর সুস্থ বাছুরগুলোকে করাবো না এই জন্য যে তারাও আক্রান্তের ঝুঁকি দিয়ে আছে, হয়তোবা তাদের শরীরে জীবাণু অলরেডি ঢুকে গেছে, যে কোনো সময় সিমটম প্রকাশ পাবে, এই জন্য আমরা গোসল করাবো না। এবার আমরা ট্রিটমেন্টে যাব। এখন যারা লাইভে আছেন তাদের জন্য একটা প্রশ্ন, যে যেহেতু এই বাছুরগুলো গা চুলকায় প্রচুর পরিমাণে, এখন এই বাছুরগুলোতে আমি কি, আমার চয়েস অফ ড্রাগ কি হবে?
নাম্বার 1 অ্যান্টিহিস্টামিন, নাম্বার 2 স্টেরয়েড। একটু কমেন্ট করে জানান তো যে আমি এই বাছুরগুলোর চুলকানি বন্ধ করার জন্য কি ইউজ করব, কোনটা স্পেসিফিক হবে আমার এখানে। আমি কি অ্যান্টিহিস্টামিন যাব না স্টেরয়েড যাব? একটু রেসপন্স করেন, যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করেন, তাহলে আমি বুঝবো যে আপনি বুঝতেছেন। আমরা যে বলতেছি চয়েস অফ ড্রাগ, বারবার এই কথা বলতেছি। তো এখন এই ধরনের বাছুরে যখন আপনি ট্রিটমেন্টে যাবেন, ট্রিটমেন্ট অংশে যাবেন, তো কোনটা এফেক্টিভ হবে এবং কোনটার ক্ষেত্রে আমার দ্রুত রেজাল্ট আসবে। অবশ্যই যারা অ্যান্টিহিস্টামিন ইউজ করবে তারা ধরা খাবে। ধরা মানে ভালো ধরা খাবে, তাদের পেশেন্ট ভালো হবে না, বা ভালো হলেও ডিলে হবে, খামারি ওই ডাক্তারের উপর অসন্তুষ্ট হবে। যারা স্টেরয়েড চুজ করবে তারা এগিয়ে যাবে। তাহলে প্রথম এখন আমরা প্রেসক্রিপশনে যাব। যেহেতু এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, আমাদের প্রেসক্রিপশনটা হবে অ্যান্টিবায়োটিক দিয়ে। এখানে আমরা রেনামাইসিন ইউজ করব, অর্থাৎ অক্সিটেট্রাসাইক্লিন, রেনামাইসিন 100 অর রেনামাইসিন এলএ। মনে করেন এই বাছুরটার ওজন 30 কেজি। এই 30 কেজি বাছুরে একটা এখন আপনি প্রেসক্রিপশন করবেন, তাহলে আমরা অক্সিটেট্রাসাইক্লিন দেব। অক্সিটেট্রাসাইক্লিন হচ্ছে এই ডার্মাটোফিলোসিসের জন্য একেবারে বেস্ট সলিউশন। অক্সিটেট্রাসাইক্লিন একবারে বেস্ট সলিউশন একটা। এখন আমরা একটা বাছুর মনে করলাম 30 কেজি। 30 কেজির জন্য আমার কতটুকু লাগবে? যদি আমি রেনামাইসিন 100 দেই তাহলে আমাকে প্রতিদিন দিতে হবে 10 কেজিতে 1 ml। যেহেতু এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, আপনি একটু বাড়াই দিতে পারেন, তখন আরো ভালো কাজ করবেন। আপনি 30 কেজিতে আপনি 5 মিলি দিতে পারেন। কেন? যেহেতু এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, পাশাপাশি সেকেন্ডারি কন্টামিনেশন হতে পারে। ঠিক আছে? রেনামাইসিন এল এর ক্ষেত্রেও তাই, আপনি ডোজ বাড়াই দেন, কারণ এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। এখানে ডোজ স্পেসিফিক যদি আপনি করেন তবুও হবে, আপনি বাড়াই দিলে আরো দ্রুত কাজ হবে। এখন বলবেন যে এত অ্যান্টিবায়োটিক থাকতে এই অ্যান্টিবায়োটিক কেন আসলাম? কারণ অ্যাপ্লাই করে দেখা গেছে এই অ্যান্টিবায়োটিক যে পরিমাণ রেসপন্স করবে ওই অ্যান্টিবায়োটিক গুলো করবে না। এখানে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমাদের মাঝে একটা ভুল তথ্য থাকে, আমি সেটা বলতেছি। অ্যান্টিবায়োটিক নিয়ে আমাদের মাঝে একটা ভুল ইনফরমেশন আছে। একটা হচ্ছে হাইয়ার অ্যান্টিবায়োটিক, হাইয়ার আর লোয়ার। আমরা বলি কিন্তু কথায় কথায় বলে ফেলি যে হাই পাওয়ার, লো পাওয়ার। আসলে এই ধরনের টার্ম কিন্তু ফার্মাকোলজিতে নাই, আমি যতটুকু জানি। এটা ব্রড স্পেকট্রাম, ন্যারো স্পেকট্রাম হয়। হাইয়ার লোয়ার বলে কোনো কথা না। অ্যান্টিবায়োটিক হচ্ছে অর্গানিজম স্পেসিফিক, অর্থাৎ কোন অ্যান্টিবায়োটিক কোন অর্গানিজমকে মারতে পারে, এই চিন্তা থেকে আপনাকে অ্যান্টিবায়োটিক চুজ করতে হবে। হাইয়ার লোয়ার বলে কোনো কথা হবে না। কোন অর্গানিজম দ্বারা ডিজিজ হয়েছে ওই অর্গানিজমকে মারতে পারে কোন অ্যান্টিবায়োটিক, সেটা হাইয়ার লোয়ার অপশন না। হাইয়ার লোয়ার নামে কোনো টার্ম নাই, এটা আছে ব্রড স্পেকট্রাম, ন্যারো স্পেকট্রাম। অর্থাৎ যেহেতু এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, এখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হতে পারে, এই জন্য আমি অক্সিটেট্রাসাইক্লিন দেবো। এই অক্সিটেট্রাসাইক্লিন ছাড়া অন্য যত অ্যান্টিবায়োটিক আছে আপনি দিলে কাজ হবে, কিন্তু এইটার মতো আপনি আরাম পাবেন না। নাম্বার 2 নাম্বারে আমরা দেবো স্টেরয়েড। আপনি প্লেনটাও দিতে পারেন, প্লাসটাও দিতে পারেন। আপনি প্লেনটাও দিতে পারেন, প্লাসটাও দিতে পারেন, কোনো বাধা নাই। যদি কি আপনি ডেক্সামেথাসোন দেন তবুও হবে, যদি আপনি ডেক্সামেথাসোন প্লাস প্রেডনিসোলোন দেন তবুও হবে। আমি
ডেক্সামেথাসোন প্রিফার করি। আমি ব্যক্তিগতভাবে আমি এই ক্ষেত্রে ডেক্সামেথাসোন দিই, শুধু যেটা ডেক্সামেথাসোন থাকে আমি সেটা দিই। এটা ডোজ কি আমরা ডেক্সামেথাসোনের ক্লাসে আলোচনা করছি, সেই ডোজ ফলো করবেন। চিকিৎসা শেষ। এখন যদি কেউ যদি স্টেরয়েড কেউ ইউজ না করে তাহলে তাকে কি করতে হবে দেখেন, তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক, পেন কিলার দিতে হবে। যদি এটা দুইটা ওয়ে, আর একটা অ্যান্টিহিস্টামিন দিতে হবে। একটা অপশন হচ্ছে এইটা যে অ্যান্টিবায়োটিক দেন, পেন কিলার দেন, অ্যান্টিহিস্টামিন দেন, ঠিক আছে। আচ্ছা, আর একটা অপশন হচ্ছে অ্যান্টিবায়োটিক আর স্টেরয়েড। কারণ এই স্টেরয়েড একই সাথে পেন কিলার এবং অ্যান্টিহিস্টামিনের কাজ করে। এটা আর একটা অপশন। এই অপশনটা সবচেয়ে পারফেক্ট। এই অপশনে যদি আপনি যান আপনার কোনো বাছুর মরবে না, ইনশাআল্লাহ আপনি 100% সফলতা পাবেন। এখন যেহেতু শরীরের বিভিন্ন জায়গায় ঘা হয়, এটা যদি আপনি ম্যানেজমেন্টে যান, ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটা কি, যে ফ্লাই কন্ট্রোল করতে হবে। অর্থাৎ যেহেতু ওই বাছুরের শরীরে বিভিন্ন জায়গায় ঘা হয়ে যায়, যদি কোনো কারণে মাছি বসে তাহলে ম্যাগট হবে, পোকা হবে। এই অবস্থায় আপনাকে মাছি বসতে দেওয়া যাবে না। এখন আপনি চাইলে মশারি করতে পারেন, যে আক্রান্ত বাছুরটাকে একটা মশারির ভিতর নিয়ে আসবেন, এভাবে করতে পারেন। অথবা বাজারে বিভিন্ন ধরনের এখন আইভারমেকটিন পোর অন পাওয়া যায়, বিভিন্ন ধরনের পোর অন পাওয়া যায়। আইভারমেকটিন প্রিপারেশন পোর অন পাওয়া যায়। এই ড্রপটা যদি বাছুরের গায়ে আপনি দেন তাহলে আর মাছি পড়বে না। এই ড্রপটা আপনি বাছুরের গায়ে দিতে পারেন, অথবা আপনি ন্যাপথলিন, যেটা কর্পূর যেটাকে আমরা বলি, ওটা গুঁড়া করে নারকেল তেলে লাগাই দিতে পারেন। মোট কথা আক্রান্ত বাছুরের শরীরে যাতে মাছি না বসে। মাছি বসলে কিন্তু ম্যাগট হবে, পোকা হবে, তখন জটিলতা আরো বাড়বে। এখন আপনি মশারি টাঙাতে পারেন, অথবা আইভারমেকটিন পোর অন দিতে পারেন, অথবা আপনি এটাও করতে পারেন যে আমি মশারিও টাঙাবো, এটাও দেবো, কোনো সমস্যা নেই। বাজারে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক স্প্রে পাওয়া যায়, আপনি দিতে পারেন। যেমন স্কিন কেয়ার প্লাস, এটা এসিআই, এটা ভালো কাজ করে, এটা অ্যান্টিবায়োটিক স্প্রে, খুব ভালো কাজ করে, কিন্তু দাম অনেক বেশি। দিতে পারেন না, আপনি যদি মনে করেন যে না আমার কাজের দরকার, আপনি দিতে পারেন স্প্রে, ডাইরেক্ট গায়ে স্প্রে, অ্যান্টিবায়োটিক স্প্রে। ওই ট্রিটমেন্টের পাশাপাশি এটা সাপোর্টিভ, তাহলে মাছি পড়বে না। অল্প টাকার মধ্যে আর একটা স্প্রে পাওয়া যায়, পিনো স্প্রে, এটাও খুব ভালো। পিনো স্প্রে, এটা কোম্পানির নাম কাল্টিভেট, দিতে পারেন, তাহলে আর মাছি বসবে না। যেটাতে আপনি প্রিফার করেন, মোট কথা মাছি যাতে না বসে, ফ্লাই কন্ট্রোল করতে হবে। আচ্ছা, এখন আলোচনা শেষ। ডার্মাটোফিলোসিস নিয়ে কোনো প্রশ্ন থাকলে করা শুরু করেন। এখন একটা প্রশ্ন আসে যে ডার্মাটোফিলোসিস অন্য আদার্স যেসব এক্সটার্নাল প্যারাসাইট দ্বারা হয়, যেমন ডার্মাটোফাইটোসিস, এদের থেকে ডিফারেন্সিয়েট আমরা কিভাবে করব? মানে ডার্মাটোফিলোসিসকে আমরা অন্য যত আদার্স এক্সটার্নাল
প্যারাসাইট দ্বারা হয় বা অন্য কিছু দ্বারা হয়, সেটা আমরা পার্থক্য কিভাবে করব? এটা একটা প্রশ্ন। এটা খুবই সহজ প্রশ্ন এবং সহজ উত্তর। সবসময় মনে রাখতে হবে, যেমন এটা যদি আমার হাত ধরি, সাপোজ এটা আমার হাত, একটা মনে করেন আপনার হাত চিন্তা করেন যে এটা আমার একটা হাত, হ্যান্ড। আচ্ছা, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, যখন আমার হাত থেকে কোনো কারণ ছাড়াই উজিং হবে, কোনো কারণ ছাড়াই উজিং হবে, উজিং, হঠাৎ করে দেখলাম আমার ভালো হাত থেকে উজিং হচ্ছে, রস বের হচ্ছে, এইটা হচ্ছে ডার্মাটোফিলোসিস। অর্থাৎ ডার্মাটোফিলোসিস যে পেশেন্ট কোনো কারণ ছাড়াই বহিরাগত বা মানে কোনো আঘাত ছাড়া, কোনো চুলকানি ছাড়া প্রথমেই উজিং দিয়ে শুরু হবে, উজিং অ্যাট ফার্স্ট। ডার্মাটোফিলোসিসে সর্বপ্রথম উজিং হবে। আর যেগুলো ডার্মাটোফাইটোসিস আছে বা আদার্স যতগুলো আছে, সাপোজ এইটা আমার হাত, এখানে এই হাতে দীর্ঘদিন ধরে কোনো কিছু উঠবে, শুকনা টাইপের, প্রথমে কিন্তু উজিং হবে না, প্রথমে ফোড়া টাইপের বা কোনো কিছু শুকনো টাইপের কিছু ফোসকার মতো ওঠে, ওগুলো দীর্ঘদিন থাকে, থাকার পরে ওখানে চুলকানি শুরু হয়, তখন আমার হাত আমি এভাবে চুলকাবো, চুলকানোর ফলে তারপরে উজিং শুরু হবে। অর্থাৎ মোট বিষয় দাঁড়াইলো, উজিংটা ফার্স্ট। ডার্মাটোফিলোসিসের ক্ষেত্রে উজিংটা হয়, উজিং দিয়ে শুরু হয়। আর আদার্স যতগুলো আছে ওগুলোর ক্ষেত্রে উজিংটা লাস্টে হয়। অর্থাৎ আপনি দেখবেন এরকম অনেক গরু পাবেন, তার কাঁধের ওপরে শুকনো শুকনো কিছু হয়ে আছে, তখন কি করে ওই গরুগুলা চুলকায়, ওয়ালে চুলকায়। তার মানে কি, তার ঘাড়ের মধ্যে একটা জিনিস হয়েছে, সে ওইটাকে রিমুভ করার জন্য চুলকাচ্ছে, ওই চুলকানির ফলে উজিং বা ব্লিডিং হচ্ছে, অর্থাৎ এটা শেষে হচ্ছে। আর ডার্মাটোফিলোসিস যেটা, সেটাতে উজিং দিয়েই শুরু হবে, ওটা চুলকানির ফলে উজিং হয় না, ওখানে উজিং এর ফলে চুলকানি শুরু হয়। দেখবেন যেসব বলদ বলদ দিয়ে হাল চাষ করা হয়, তার ঘাড়ে বিভিন্ন ঘায়ের মতো হয়, ওই ঘাটা যখন দীর্ঘদিন থাকে তখন অ্যানিমেল ওই বলদ চুলকায়, তখন উজিং বা ব্লিডিং হয়। অর্থাৎ মূল পার্থক্য হচ্ছে উজিং। ডার্মাটোফিলোসিসটা শুরু হয় উজিং দিয়ে, আর আদার্স যতগুলো আছে তাদের ক্ষেত্রে উজিংটা আসে শেষে। এই হচ্ছে বেসিক পার্থক্য। তার মানে এই ধরনের কোনো কেস যদি আমি পাই, যদি বিশেষ করে অ্যাডাল্ট অ্যানিমেলে পাই, বড় অ্যানিমেলে পাই, তাহলে আমরা হিস্ট্রি নেব যে আপনার অ্যানিমেল যে চুলকাচ্ছে বা রস বেরোচ্ছে ঘাট থেকে কতদিন ধরে। তখন উনি বলবে যে স্যার অনেক দিন আগেই একটা এরকম হয়েছিল, তারপর থেকে অ্যানিমেলটা চুলকাইতে চুলকাইতে আজকে ব্লিডিং হচ্ছে বা রস আসতেছে। তার মানে এটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হয়েছে, কিন্তু এটা কজাল এজেন্ট ছিল আদার্স। তখন আপনাকে এক্সটার্নাল প্যারাসাইটের ওষুধ দিতে হবে, পাশাপাশি অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর ডার্মাটোফিলোসিস যেটা, ডার্মাটোফিলোসিসে আমাকে এক্সটার্নাল প্যারাসাইটের জন্য কিছু দিতে হবে না, আমি জাস্ট অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড দিলেই শেষ। আর যেটা অন্য কিছু দ্বারা হয়, এক্সটার্নাল প্যারাসাইট দ্বারা হয়, যদি আমি হিস্ট্রি নিয়ে কনফার্ম হই, তখন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল কন্টামিনেশনের জন্য আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই লাইন অফ ট্রিটমেন্ট ঠিকই থাকবে, পাশাপাশি আইভারমেকটিন বা আদার্স আমি যে ধরনের প্যারাসাইট সাসপেক্ট করতেছি সেই রিলেটেড আমাকে ওষুধ দিতে হবে। ডার্মাটোফিলোসিস এবং ডার্মাটোফাইটোসিস বা আদার্স যতগুলোর পার্থক্য কি আমি বোঝাতে পারছি, যে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব? ডার্মাটোফিলোসিস এবং আদার্স যে একটা বেসিক পার্থক্য, সামনে যেহেতু গরম চলে আসতেছে, এই ডার্মাটোফিলোসিসের কেস আমরা পাবো। এই ডার্মাটোফিলোসিসের এই কেসটা, এই জন্য আমি ক্লাসটা দ্রুত নিয়ে আসলাম। তো ডার্মাটোফিলোসিস
নিয়ে যদি কারো কোনো আর প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাস থেকে বের হয়ে যাব। ধন্যবাদ সবাইকে।